হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 নবম শ্রেণী জীবনবিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 372 নম্বর পৃষ্ঠা থেকে 9 নম্বর মডেল স্কুল হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের প্রতিটি বিভাগের প্রত্যেকটা দাগের সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটি কথা বলি যে আগের মডেলগুলো আমি পরপর তোমাদের প্লেলিস্টে দিয়ে রেখেছি। যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা একবার দেখে নাও। তো আজকের আলোচনায় প্রথম প্রশ্ন, যে পর্বের প্রাণীদের দেহে ছদ্মশিলং উপস্থিত বা সিউডোশিলং উপস্থিত তা হলো নিমাটোডা বা নিমাটহেলমিনথেস পর্বের প্রাণীরা। নিচের কোনটি জীবনদায়ী অ্যান্টিবায়োটিক? দেখো এখানে আছে অ্যাজিথ্রোমাইসিন এবং অ্যারিওমাইসিন, এই উত্তরটি অর্থাৎ ডি দাগে যে উত্তর, বি এবং সি উভয়। ফ্যানোরোগ্যামস হলো একটি গুপ্তবীজী উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদকে বলা হয় ফ্যানোরোগ্যামি। তার অন্তর্গত একটি ভাগ হলো গুপ্তবীজী। এই গুপ্তবীজী, তাই উত্তরটি ওখানে গুপ্তবীজী যাবে। প্রদত্ত কোনটি খনিজ অ্যাসিডের উদাহরণ? উত্তরটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যুক্ত হয়ে তৈরি হয় ল্যাকটোজ জাতীয় শর্করা। যে গ্রন্থি থেকে প্রজেস্টেরন হরমোন খরিত হয় তার নাম ডিম্বাশয়। দুধকে ছানায় পরিণত করে এমন একটি উৎসেচকের নাম হলো কাইমোট্রিপসিন। হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার বলা হয় সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসে নোডকে। আর সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশাতে কোনটি ঘটে না? কার্বন আত্তীকরণ বা পিজিএ সংশ্লেষণ এটি সম্পন্ন হয় না। রক্তের কোন অ্যান্টিবডিটি পেন্টামার প্রকৃতির? আমরা জানি যে আইজিএম হলো পেন্টামার প্রকৃতির। প্রদত্ত কোন রোগ দুটির সংক্রমণ ভেক্টর দ্বারা ঘটে না? উত্তর হচ্ছে নিউমোনিয়া এবং হেপাটাইটিস। একটি অ্যান্টিবডির অণুতে পলিপেপটাইড শৃঙ্খল থাকে কতগুলো? 4টি। অণুজীব সার হিসেবে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া, শৈবাল, নীলাভ সবুজ শৈবাল এবং ছত্রাক অর্থাৎ মাইক্রোরাইজা যেটা বইতে রয়েছে, তাই উত্তরটি হচ্ছে সবকটি। বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টিস্তরে পৌঁছায়? আমরা শুনেছি যে লিন্ডেম্যানের 10% সূত্র, সেখানে বলা হয়েছে প্রতিটি টপিক স্তরে 10% শক্তি পরের পুষ্টিস্তরে সঞ্চারিত হয়। ধনাত্মক ঋণাত্মক একটি আন্তঃক্রিয়ার নাম হলো পরজীবিতা, কারণ এই আন্তঃক্রিয়ায় একজনের উপকার হয় অপরটির ক্ষতি হয়, সেই জন্য এটি হলো প্লাস মাইনাস আন্তঃক্রিয়া, এই পরজীবিতা। বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো এবারে এক এক করে দেখব আমরা। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণে বলা হয়েছে স্ট্যাটোসিস্ট দেখতে পাওয়া যায় টিনোফোরা পর্বযুক্ত প্রাণীদের দেহে। কারণ এটা জানি আমরা, টিনোফোরা প্রাণীদের একটি বিশেষ ধরনের জ্ঞানেন্দ্রিয় হলো এই স্ট্যাটোসিস্ট। দুধে অবস্থিত দ্বি শর্করাটির নাম হলো ল্যাক্টোজ জাতীয় শর্করা। মেমোরি বি কোষ নির্দিষ্ট অ্যান্টিজেনের গঠনকে তাদের স্মৃতিতে ভবিষ্যতের জন্য মনে রাখে। স্বভাব এবং শ্বসনের সাধারণ পর্যায়টি হল গ্লাইকোলাইসিস। খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক বলা হয় পুষ্টি স্তরকে। ঘৃতকুমারী উদ্ভিদের পাতার শ্বাস থেকে বিকল্প খাদ্য প্রস্তুত করা হয়। সত্য মিথ্যা নির্বাচন করো। হাঙরে অন্তকঙ্কাল অস্থি দিয়ে তৈরি, কথাটি মিথ্যা। সঠিক উত্তরটি হলো অন্তকঙ্কাল তৈরি হয় তরুণাস্থি দ্বারা। একজোড়া সেন্ট্রিওলকে বলা হয় ডিপ্লোজোম, কথাটি কিন্তু সত্য। দেখো, দুটি সেন্ট্রিওলকে একসঙ্গে বলা হয় ডিপ্লোজোম। বেনেডিক্ট রদ যন্ত্রের সাহায্যে বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট পরিমাপ করা হয়। এইচআইভি ভাইরাসের জিনগত বস্তুটি হলো ডিএনএ, কথাটি মিথ্যা। সঠিক উত্তরটি হলো আরএনএ। কোনো পপুলেশন থেকে একক সময়ে সব থেকে কম যে সংখ্যার জীবের মৃত্যু ঘটে তাকে বলা হয় পোটেনশিয়াল মর্টালিটি, কথাটি সত্য। দেখো উত্তরটি, আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় কোনো পপুলেশন থেকে সব থেকে কম যে সংখ্যায় জীবের মৃত্যু হয় তাকে বলা হয় পোটেনশিয়াল মর্টালিটি। গ্রাস কার্প একটি বিদেশি পোনার উদাহরণ, কথাটি সত্য। চারের দাগ থেকে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখে নেব আমরা। যোগ করা, এখানে কোনো ভিত্তি পর্দা থাকে না। মশ, এটি একটি পোগোনেটাম। লাইকো মানে মশের উদাহরণ হলো পোগোনেটাম। লাইপোলাইটিক উৎসেচক, যার উদাহরণ হলো লাইপেজ, যা সমস্ত রকমের ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। অ্যান্টিবায়োটিকের উদাহরণ হলো নিওমাইসিন, সৌরকোষ তৈরিতে বা গঠনে সাহায্য করে ক্যাডমিয়াম সালফাইড। 5 দাগের প্রশ্নের উত্তরগুলো এবার দেখব। পরিযান হলে পপুলেশনের আকারের কি পরিবর্তন হয়? দেখো, পরিযান দু রকমের হয়ে থাকে, একটি প্রবাসন, অপরটি হচ্ছে অভিবাসন। প্রবাসন কোনটা না, কোনো অঞ্চল থেকে জীবের অন্য অঞ্চলে স্থায়ীভাবে গমন হলে কি হচ্ছে তাকে বলা হয় প্রবাসন, অর্থাৎ অন্যত্র চলে যাওয়া। এর ফলে পপুলেশনের আকারটা হ্রাস পাচ্ছে, তাহলে 1 নম্বর বলবো প্রবাসনের ফলে জীবের আকার হ্রাস, পপুলেশন আকার হ্রাস পায়। অপর একটি হচ্ছে পরিযান হলো কি অভিবাসন, অর্থাৎ
কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে কোনো অঞ্চলে যখন এই অঞ্চলে অন্য কোনো অঞ্চল থেকে জীবের আগমন ঘটে তখন তাকে বলা হয় অভিবাসন। এক্ষেত্রে পপুলেশন আকার বৃদ্ধি পায়। তাহলে কোনো একটা কন্ডিশনে পপুলেশন আকার হ্রাস পাচ্ছে, আবার কোনো একটা পরিযানে পপুলেশন আকার বৃদ্ধি পাচ্ছে। 70S রাইবোজোমের উপ-একক দুটো কী কী? 70S রাইবোজোম এর উপ-একক হলো একটা 50S, অপরটি হলো 30S। পরের প্রশ্ন, বি লিম্ফোসাইট কোথায় পরিণতি লাভ করে? বি লিম্ফোসাইট অস্থিমজ্জা স্টেম কোষ থেকে উৎপন্ন হয় এবং সেখানেই পূর্ণতা বা পরিণতি লাভ করে। নগ্ন জিন কাকে বলে? উত্তর দেখো, আদিম পৃথিবীতে ফুটন্ত সমুদ্রের জলে উপস্থিত একতন্ত্রী আরএনএকে বলা হয় নগ্ন জিন। এই নগ্ন জিন অংশে তোমরা আরেকটি কথা উল্লেখ করবে, এখানে বলবে প্রোটিনের আবরণীবিহীন আরএনএকে, একতন্ত্রী আরএনএকে বলা হয় নগ্ন জিন। প্রোটিনের আবরণীবিহীন এই কথাটি অবশ্যই উল্লেখ করবে। তো 5 দাগের প্রশ্ন, ডিএনএ উপস্থিত থাকে এমন দুটো কোষ অঙ্গাণুর নাম বলো। একটি কোষ অঙ্গাণু হলো নিউক্লিয়াস, যেখানে ডিএনএ থাকে। অপর একটি কোষ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, যার গঠনেও আমরা এই ডিএনএকে লক্ষ্য করতে পারি। দেখো লেখা রয়েছে ডিএনএ, আরএনএ প্রভৃতি অংশ এখানে উপস্থিত থাকে, এই ক্লাসে অবস্থান করে। তাহলে দুটি কোষ অঙ্গাণুর নাম যেখানে ডিএনএ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস, অপরটি বলবে মাইটোকন্ড্রিয়া। 6 দাগের প্রশ্ন, আরইউবিপি এর পুনঃসংশ্লেষের জন্য কত অণু পিজিএএলডি এর প্রয়োজন হয়? আরইউবিপি পুনঃসংশ্লেষের জন্য 10 অণু পিজিএএলডি প্রয়োজন হয়। এখান থেকেও উত্তরটা তোমরা দেখতে পারো যে আরইউবিপি পুনঃসংশ্লেষের জন্য 10 অণু পিজিএএলডি প্রয়োজন হচ্ছে। ম্যালপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত থাকে? দেখো, ম্যালপিজিয়ান নালিকা দেখতে পাওয়া যায় পতঙ্গ শ্রেণীর প্রাণীর রেচন অঙ্গে। তো এই জায়গাটা ম্যালপিজিয়ান কণিকা কিংবা ম্যালপিজিয়ান নালিকা গুলিয়ে যায় বলে আমি তোমাদেরকে পুরো সম্পূর্ণ জায়গাটা দেখিয়ে দিলাম। ম্যালপিজিয়ান কণিকা হলো নেফ্রনের একটা অংশ, আর ম্যালপিজিয়ান নালিকা হলো পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচন অঙ্গ। পরের প্রশ্ন, সি অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? একটি আদর্শ অ্যান্টিবডির দুটো অঞ্চল, একটা হচ্ছে ভি অঞ্চল, অপরটি হচ্ছে সি অঞ্চল। এই ভি অঞ্চল এবং সি অঞ্চল দেখতে পাচ্ছি। তাহলে সি অঞ্চল কোথায় রয়েছে? না দেখো লেখা আছে প্রতিটি পলিপেপটাইড বন্ধনীর অবশিষ্ট অংশ, তাহলে বলবে কি ভি অংশ অর্থাৎ ভ্যারিয়েবল রিজিয়ন বা ফ্যাব অঞ্চল ছাড়া বাকি যে অংশটুকু রয়েছে অবশিষ্ট অংশকে বলা হয় ধ্রুবক বা অপরিবর্তনশীল অঞ্চল বা কনস্ট্যান্ট অঞ্চল বা সি অঞ্চল। সি ফর কনস্ট্যান্ট অঞ্চল। একটি স্বেচ্ছাগত সহাবস্থানের উদাহরণ দাও। দেখো, একটি স্বেচ্ছাগত সহাবস্থানের উদাহরণ হলো চোষক মাছ এবং হাঙ্গর এর এই দুটোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কীরকম দেখো না, চোষক মাছ হাঙ্গরের তলদেশে চোষক দিয়ে যুক্ত হয়ে চলাচল করে, কিন্তু কেউ কারো কোনো ক্ষতি করে না। এছাড়াও তোমরা বলতে পারবে যে হারমিট ক্র্যাবের সঙ্গে সাগর কুসুমের সহাবস্থান। আমি বলবো চোষক মাছ হাঙ্গরের পরিবর্তে এই হারমিট ক্র্যাবের সঙ্গে সাগর কুসুমের সহাবস্থানটা লিখবে, এটা সকলে পরিচিত। বিভাগ গয়ের প্রথম প্রশ্ন, প্রদত্ত বিষয়গুলোর অবলম্বন করে অস্টিকথিস এবং কন্ট্রিকথিসের মধ্যে পার্থক্য দাও। দুটি অংশ বলা হচ্ছে, একটা হচ্ছে মুখছিদ্র, অপরটি হচ্ছে আঁশ। দেখো, কন্ট্রিকথিস এই পর্বের এই শ্রেণীর প্রাণীদের মুখছিদ্র অঙ্কীয় দেশে থাকে, আর অস্টিকথিসের থাকে কোথায়? সম্মুখ ভাগে, একবার সামনের দিকে, একটু সামনের দিকে, নিচের দিকে এটা। আর আঁশ এদের শরীরে সারাদেহ প্লাকোয়েড আঁশ দ্বারা আবৃত, আর অস্টিকথিসের সারাদেহ সাইক্লয়েড, টিনোয়েড কিংবা গ্যানোয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। 2 দাগের প্রশ্ন, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্তকারী পর্বগুলো অন্তর্ভুক্ত করে যে কোনো একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম উল্লেখ করো। দেখো, প্রথমে বলা হয়েছে ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। দেখো, ডিপ্লোপ্লাস্টিক প্রাণী দেখতে পাওয়া যায় নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের। এইরকম নিডারিয়া পর্বভুক্ত একটি প্রাণীর নাম হলো কি হাইড্রা কিংবা জেলিফিশ, যে কোনো একটি তোমরা লিখবে এবং তার বিজ্ঞানসম্মত নামটাও অবশ্যই পাশে লিখে দেবে। অপর অংশটি হলো স্টোমোকড দেখতে পাওয়া যায় হেমিকর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের দেহে। এইরকম একটা হেমিকর্ডাটা উদাহরণ হলো ব্যালানোগ্লসাস, বিজ্ঞানসম্মত নাম ব্যালানোগ্লসাস গিগাস। 3 নম্বর প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিড কোন বর্গ নিয়ে গঠিত? দেখো, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটি কার্বক্সিল মূলক বা কার্বক্সিল বর্গ এবং একটি অ্যামিনো মূলক বা অ্যামিনো বর্গ উপস্থিত থাকে। এখনও এটিপি থেকে কত কিলো ক্যালোরির শক্তি নির্গত হয়? উত্তরটি 7.3 কিলো ক্যালোরির শক্তি। অর্নিথিন চক্র কি? উত্তরটি এভাবে লিখবে তোমরা, মানব দেহে বিপাক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকারক অ্যামোনিয়া ইউরিয়ায় উৎপন্ন হয় যকৃতে সম্পন্ন হওয়া যে চক্রের মাধ্যমে, তার নাম হলো অর্নিথিন চক্র। রক্তকে যোগকলা বলা হয় কেন? দেখো, উত্তরটি তোমরা এভাবে লিখবে,
রক্তের ধাত্রী থাকা মুক্ত কোষগুলো ভ্রাম্যমাণ বা ভাসমান অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় গড়ে তুলতে সাহায্য করে। এই কারণে রক্তকে বলা হয় তরল যোগ করা। যে অংশগুলো বললাম সেই অংশগুলি খাতাতে নোট করে রাখো বা বইতে দাগ মেরে নাও, এভাবে উত্তরটাকে তোমরা লিখবে। পরের প্রশ্ন 5 দাগে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় এবং কোন বিজ্ঞানীরা এটি প্রথম পর্যবেক্ষণ করেন? লক্ষ্য করো, 1 অণু গ্লুকোজের আংশিক জারণের ফলে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি প্রথম লক্ষ্য করেন 3 জন বিজ্ঞানী, এমডেন, মেয়ারহফ এবং পারনাস। পরের প্রশ্ন, ভ্যাম কি? দেখো, ভ্যামের সম্পূর্ণ নাম হলো ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা। এটি এক প্রকার মিথজীবী সন্নিবেশ যাতে ছত্রাক এবং উদ্ভিদের মূলের সমন্বয় লক্ষ্য করা যায়। ভ্যাম কৃষিজমিতে ব্যবহার করলে ফসলের মূলে ফসফরাস, সালফার এবং জিঙ্কের শোষণ বৃদ্ধি পায়। এভাবে পুরো ভ্যামটা তোমরা লিখবে। পরের প্রশ্ন, আইপিএম এর পুরো নাম কি? দেখো, আইপিএম এর পুরো নাম হলো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, বা বাংলায় বলা হয় সুসংহত পেস্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা। পরের অংশে বলা হচ্ছে ডিপিটি ভ্যাকসিন যে রোগের প্রতিষেধক, সেই রোগের অণুজীবটির নাম লেখো। প্রশ্নগুলো কেমন ঘুরিয়ে হচ্ছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, ডিপিটি প্রয়োগ করা হয় ডিপথেরিয়া, পার্টুসিস্ট এবং টিটেনাস। আমি যদি ডিপথেরিয়া রোগের কথা ভাবি, তাহলে ডিপথেরিয়া রোগের জন্য দায়ী প্যাথোজেনটির নাম হলো, ডিপথেরি রোগের প্যাথোজেনটি হলো কি না করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, কিংবা যদি টিটেনাসও বলা হয় তার রোগটির জীবাণু হলো ক্লস্ট্রিডিয়াম টিটেনি। তোমরা যে কোনো একটা লিখবে। খুব সুন্দর আরেকটি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি আমরা, লেখা রয়েছে রক্ততঞ্চনের একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া বিভিন্ন যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো আমরা পূরণ করব। দেখো, রয়েছে নিষ্ক্রিয় প্রথ্রম্বিন, সেখান থেকে উৎপন্ন হচ্ছে কি থ্রম্বিন, যেটা ছিল তোমাদের দাগ নম্বর এ ছিল। তো সেখান থেকে বি দাগে ছিল ফাইব্রিনোজেন, মানে থ্রম্বিন কী করবে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করবে। ফাইব্রিনটা লেখা রয়েছে, এটা হচ্ছে মনোমার আকারে রয়েছে, মানে একটা রয়েছে। সেই ফাইব্রিন থেকে তৈরি হবে ফাইব্রিন তন্তুজালক। তো এইটা তোমরা কিন্তু লিখবে, তন্তুজালক কথাটা। এইভাবে সম্পূর্ণভাবে রক্ততঞ্চন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তার ড্যাশপূরণটা কী হলো? নিষ্ক্রিয় প্রথ্রম্বিন ক্যালসিয়াম আয়নের প্রভাবে পরিণত হলো সক্রিয় থ্রম্বিনে। এই থ্রম্বিন আবার ফাইব্রিনোজেনকে কী করলো? ফাইব্রিনে পরিণত করলো। যে ফাইব্রিন মনোমার আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গঠন করলো ফাইব্রিন জালক বা ফাইব্রিন পলিমার। এইভাবে অসংখ্য জালক একসঙ্গে রক্ততঞ্চন পিণ্ড গঠন করলো। 9 দাগের প্রশ্ন, অন্তর্মুখী এবং বহির্মুখী ধমনিকার একটি গঠনগত পার্থক্য লেখো। গ্লোমেরুলাসে থাকা অন্তর্মুখী ধমনিকার ব্যাসার্ধ বহির্মুখী ধমনিকার চেয়ে বেশি। এটা 1 নম্বর পয়েন্ট। ব্যাসার্ধ বেশি হচ্ছে কার না? অন্তর্মুখী ধমনিকার। ছবিটাও দেখে নাও, অন্তর্মুখী ধমনিকার একটু মোটা রয়েছে, মানে ব্যাসার্ধ বেশি। আর অন্তর্মুখী ধমনিকা রক্তনালী ছোট এবং প্রশস্ত, কিন্তু বহির্মুখী ধমনিকা দীর্ঘ এবং অপ্রশস্ত। এখানে এটা মানে এভাবে দেওয়া নেই ছবিতে, কিন্তু পার্থক্য আকারে তোমরা এই দুটো পয়েন্টকে উল্লেখ করবে। একটা অন্তর্মুখী ধমনিকার ব্যাসার্ধটা বহির্মুখী তুলনায় বড়, এবং অন্তর্মুখী ধমনিকাটার রক্তনালীটা ছোট এবং প্রশস্ত, বহির্মুখী রক্তনালীটা দীর্ঘ এবং অপ্রশস্ত। ফেব্রাইল পারক্সিজম কাকে বলে? দেখো, ম্যালেরিয়া রোগ হলে মানবদেহে 3 ধরনের উপসর্গ বা লক্ষণ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে শীতাবস্থা, মানে শীত করে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, তার সঙ্গে সঙ্গে উচ্চ তাপমাত্রায় জ্বর আসবে, কত 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বরের তাপমাত্রা উঠে যাবে। 3 নম্বর হলো ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া, তখন শরীরটাকে দুর্বল লাগে। এই রকম 3টে রোগকে বা রোগ লক্ষণকে একসঙ্গে বলা হয় ফেব্রাইল পারক্সিজম। 10 দাগের প্রশ্ন, তরল মোজাইক মডেল বলতে কী বোঝো? আমরা জানি কোষপর্দায় রয়েছে দুটো ফসফোলিপিডের স্তর, একে বলা হচ্ছে লিপিড দ্বিস্তর, এবং এই লিপিড দ্বিস্তরের মধ্যে গ্লোবিউলার প্রোটিনগুলো অণুগুলো মোজাইকের মতো ইতস্তত ছড়িয়ে থাকে, কখনো পুরো ঢুকে গেছে, কখনো আংশিক, কখনো প্রান্তে রয়েছে। এইভাবে প্রোটিনগুলো যেখানে সেখানে ছড়িয়ে রয়েছে। এই প্রোটিনগুলো তরল লিপিডের স্তরের মধ্য দিয়ে চলাচল করতে সক্ষম, আবার লিপিড অণুগুলো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে সক্ষম। এই জন্য এর নাম হয়েছে কি তরল মোজাইক গঠন। পরের প্রশ্নে বলা হচ্ছে কোন প্রকার উদ্ভিদ কলায় কোষ প্রাচীরে কূপ থাকে? দেখো, স্ক্লেরেনকাইমা কলা। এই স্ক্লেরেনকাইমা কলার কোষ প্রাচীরে দেখতে পাওয়া যায় কূপ দেখতে পাওয়া যায়। 11 দাগের প্রশ্ন, শক্তি প্রবাহের পর্যায়গুলো কি কি? শক্তি প্রবাহের পর্যায়, এটি 3টি পর্যায় সম্পন্ন হয়। একটা শক্তি অর্জন, শক্তির ব্যবহার এবং শক্তির স্থানান্তরণ।
যদি তোমাদের পক্ষে সম্ভব হয় অল্প করে এখান থেকে একটু ডেসক্রিপশান দেওয়া, তাহলে কিন্তু উত্তরটা ভালো হবে। কারণ যেহেতু 2 নাম্বার রয়েছে, তাই একটু ডেসক্রিপশান দেওয়া অবশ্যই প্রয়োজন। যদি এই উত্তরটা ডেসক্রিপশন করতে তোমাদের পক্ষে 2 নম্বরে অসুবিধা হয়ে থাকে, তোমরা আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো, আমি তোমাদের উত্তরটি কিন্তু করে যথাসময়ে পাঠিয়ে দেব। একটি আইজিজি অ্যান্টিবডি অর্থাৎ আদর্শ অ্যান্টিবডির গঠন সংক্ষেপে ব্যাখ্যা করো। এটি একটি সম্পূর্ণ আদর্শ অ্যান্টিবডি আইজিজির গঠন। তো এই উত্তরটি আমি তোমাদের 7 নম্বর মডেল স্কোর দেখে নাও। এইরকম জায়গায় উত্তরটি কিন্তু একবার আলোচনা করেছি। যদি তোমরা এই ভিডিওটি একবার না দেখে থাকো, তোমরা চ্যানেলের প্লেলিস্টে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। প্রণোদিত প্রজননের সাহায্যে কিভাবে মাছ চাষ করা সম্ভব হয়। এটা দাগ নম্বরটা, পৃষ্ঠা নম্বরটা কারেকশন করে নাও। এটা 362 নয়, 462 পেজ নাও। তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে, অষ্টম শ্রেণীতে তোমরা যখন পড়াশোনা করতে তখন এই প্রণোদিত প্রজনন বা ইনডিউসড ব্রিডিং সম্পর্কে পড়েছো। তো এই ব্যাপারটা কীরকম একটু মনে করিয়ে দিই তোমাদের আমি। তো প্রথমে একটি সুস্থ সবল মাছের মাথার পিটুটারি গ্রন্থি থেকে প্রথমে একটা নির্যাস বের করা হয়। তারপর সেই নির্যাসটিকে সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে তাকে তরলীকৃত অংশটা নিয়ে দুটো যে মাছকে নির্বাচন করা হচ্ছে প্রণোদিত প্রজননের জন্য, পুরুষ মাছ এবং স্ত্রী মাছ দুটোকে কী করা হয়, ইনজেকশন করা হয়। এর ফলে দুটো মাছ থেকে নির্দিষ্ট সময় পুরুষ মাছ থেকে শুক্রাণু এবং স্ত্রী মাছ থেকে ডিম্বাণু নির্গমন হবে। তারপর তাদেরকে কী করা হচ্ছে না, বদ্ধ জলাশয়ে প্রজনন ঘটাতে উদ্দীপিত করা হয়। এই ঘটনাটিকে বলা হয় প্রণোদিত প্রজনন বা ইনডিউসড ব্রিডিং বা হাইপোফাইজেশন। পরের প্রশ্ন, হেকিস্টোথার্ম উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো, হেকিস্টোথার্মাস উদ্ভিদ যারা নিম্ন তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাস করে তাদেরকে বলা হচ্ছে হেকিস্টোথার্মাস উদ্ভিদ। এই উদ্ভিদের বৈশিষ্ট্য কি রয়েছে? দেখো রয়েছে, হেকিস্টোথার্মাস উদ্ভিদের বৈশিষ্ট্য হলো দেহ খর্ব হয়, বীজের সুপ্ত অবস্থা দীর্ঘ হয়। এই দুটো তোমরা বৈশিষ্ট্য কিন্তু উল্লেখ করবে। একটা বলে দিবে তোমরা যে নিম্ন তাপমাত্রাযুক্ত জায়গায় এরা বসবাস করে, 2 নম্বর উদ্ভিদটা খর্ব হয়, 3 নম্বরে বলবে বীজের সুপ্ত অবস্থা দীর্ঘ হয়। পরের প্রশ্ন, খাদ্যজাল কি, উদাহরণ দাও। দেখো, খাদ্যজালের সংজ্ঞা রয়েছে, কোনো বাস্তুতান্ত্রিক খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যে আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খল পরস্পর সঙ্গে মিলিত হয়ে জটিল জালকাকার গঠন সৃষ্টি করে তাকে বলা হচ্ছে খাদ্যজাল। উদাহরণ দিয়ে রয়েছে, তোমরা এভাবে উদাহরণটাকে উল্লেখ করবে। কোনো ছবি আঁকার প্রয়োজন নেই, শুধু নামগুলো লিখবে এই জালকাকার ভাবে। প্রোটিনের সরলতম এককের নাম লেখো এবং প্রোটিনের একটি ব্যবহার লেখো। প্রোটিনের সরলতম একক আমরা সবাই জানি, উত্তরটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর প্রোটিনের ব্যবহার বা প্রোটিনের গুরুত্ব, এর তাপশক্তি উৎপাদনে সাহায্য করে, দেহ গঠন করা, দেহ সংরক্ষণ, উৎসেচক উৎপাদন করা, হরমোন সংশ্লেষ করা, অ্যান্টিবডি গঠন করা প্রভৃতি কাজে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যেহেতু প্রশ্নটার জন্য 1 মার্ক রয়েছে, তোমরা কিন্তু কোনো ডিসক্রিপশন করার প্রয়োজন নেই। তোমরা মানবদেহে প্রোটিন নিম্নলিখিত কাজগুলি করে এই কথাটা বলে দিয়ে যে কোনো 3টা পয়েন্ট তোমরা লিখে দেবে, 3 থেকে 4টা পয়েন্ট লিখে দেবে, কোনো ডিসক্রিপশনের প্রয়োজন নেই। মাইসেলিয়াম কাদের দেহ থাকে? মাইসেলিয়াম দেখতে পাওয়া যায় ছত্রাক রাজ্যভুক্ত সমস্ত রকম জীবে দেখতে পাওয়া যায় এই মাইসেলিয়াম। বোজানাসের অঙ্গ কি? মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের রেচন অঙ্গ হলো এই বোজানাসের অঙ্গ। দেখো, মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের রেচন অঙ্গ হলো কি বোজানাসের অঙ্গ। বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন, ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কি? ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এই গুরুত্ব যেহেতু এখানে 2 নাম্বার রয়েছে, তাই তোমরা যে কোনো 2টো পয়েন্টকে প্রথমে লিখে ডেসক্রিপশন করবে, তারপর লিখবে এছাড়াও অমুক 2টো বা 3টে কারণ রয়েছে, এই কারণে ট্যাক্সোনমি মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, বা কী বললাম তাহলে, যে কোনো 2টো পয়েন্টকে প্রথমে লিখে ডেসক্রিপশন করো, এটা করলেও হবে, অথবা প্রথমে একটা বা প্রথমে তো হ্যাঁ এভাবেই করবে তোমরা। পরের প্রশ্ন, দ্বিপদ নামকরণের 2টি নিয়মাবলী লেখো। এই প্রশ্নের উত্তরটাও আগে অনেকবার আলোচনা হয়েছে, উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমরা এখান থেকে যে কোনো 2টো নিয়মাবলী তোমরা কিন্তু উল্লেখ করবে। লিনিয়াস রচিত প্রাণী সংক্রান্ত গ্রন্থটির নাম লেখো। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস রচিত প্রাণী সংক্রান্ত গ্রন্থটির নাম হলো সিস্টেমা ন্যাচুরি। পরের প্রশ্নে বলা হচ্ছে, জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য সৃষ্টির 2টি কারণ ব্যাখ্যা করো। দেখো, জীববৈচিত্র্য কাকে বলে এবং এর 2টো কারণ ব্যাখ্যা করতে হবে, যে কোনো 2টো কারণকে তোমরা ব্যাখ্যা করবে। রাজ্য প্রতিষ্ঠার 2টো প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজ্য প্রতিষ্ঠার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি এখানে দেওয়া রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো 2টো বা 3টে শনাক্তকারী বৈশিষ্ট্য এখান থেকে উল্লেখ করবে। প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো পেপটাইডোগ্লাইকান বা মিউরিন। ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো। দেখো,
ক্লোরোপ্লাস্টের গঠনে 5টি প্রধান অংশ রয়েছে। একটা হচ্ছে আবরণী পর্দা, তারপর ধাত্র বা স্ট্রোমা, অপর অংশ হলো দেখো রয়েছে গ্রানা, থাইলাকয়েড এবং ক্লোরোফিল। এই অংশগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে হালকা করে ডেসক্রিপশন করতে হবে, যেহেতু 3 নাম্বার রয়েছে। অক্সিজোম কি? বলবে উত্তরটা তোমরা এভাবে যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে গঠন করে ক্রিস্টি। সেই ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত দানা দেখতে পাওয়া যায়। এদেরকে বলা হয় F0F1 পার্টিকেল বা অক্সিজোম। আর অপর নামও রয়েছে যাকে বলা হয় ফার্নান্ডেজ মোরান অধঃএকক। অথবা প্রশ্ন, রাইবোজোমের গঠন বর্ণনা করো। রাইবোজোমের গঠন বর্ণনায় আমি তোমাদের বলবো এই 1 নম্বর, 2 নম্বর, তারপরে 5 নম্বরটাকে 3 নম্বর উল্লেখ করবে এবং এই 4 নম্বরটাকে 4 নম্বরই রাখবে। তাহলে 1, 2, 3, 4 এই 4টা পয়েন্টকে তোমরা কিন্তু লিখবে, দিয়ে উত্তরটা ঠিক হবে। গলগি বডির অবতল মেরুর অবস্থান কোথায়? দেখো, গলগি বডি দুটো মেরু দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে উত্তর মেরু, অপরটা হচ্ছে অবতল মেরু। অবতল মেরু কোষ পর্দার দিকে অবস্থান করে। কোথায়? তাহলে কোষ পর্দার দিকে। খাদ্য পরিপাকে এই সেলের ভূমিকা কী? দেখো, খাদ্য পরিপাকে এই সেল কী করে না নিষ্ক্রিয় পেপসিনোজনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং এই পেপসিন আবার প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে এই সেল কী করে? খাদ্য পরিপাকে সাহায্য করে, বিশেষ করে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে এটি অংশ নেয়। এইভাবেই উত্তরটা লিখবে। সালোক সংশ্লেষে আলোক দশার পর্যায়গুলি উল্লেখ করো। সালোক সংশ্লেষে আলোক দশাও 5টি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে ক্লোরোফিল উত্তেজিতকরণ, জলের ফটোলাইসিস, বিজারিত এনএডিপি গঠন, অক্সিজেন নির্গমন, তার সঙ্গে সঙ্গে আলোক ফসফরিভবন। তো এই 5টা পর্যায়ের মধ্যে যেহেতু 2 নাম্বার রয়েছে, প্রত্যেকটা পর্যায়ে তোমরা নাম লিখবে এবং তোমাদের পছন্দ মতো 1-2টা পয়েন্ট উল্লেখ করবে। আমি বলবো তোমাদেরকে লিখতে, এভাবে তোমরা লিখবে আলোক দশা। তোমরা এভাবে লিখবে আলোক দশার বিভিন্ন পর্যায় লিখে হাইফেন আন্ডারলাইন দিয়ে দাও। দিয়ে প্রথম পয়েন্টে ক্লোরোফিল উত্তেজিতকরণ যেমনভাবে রয়েছে তেমনভাবে বিক্রিয়া সহ লিখলে। 2 নম্বরে জলের ফটোলাইসিসও লিখলে। এছাড়াও 3 নম্বর, 4 নম্বর আর এই 5 নম্বর যে পয়েন্টগুলো রয়েছে কোনো ডিসক্রিপশন করার প্রয়োজন নেই, শুধু পয়েন্টগুলোকে তোমরা তুলে দাও, যেহেতু 2 নাম্বার রয়েছে। মানব হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত অংশগুলোর অবস্থান এবং কাজ উল্লেখ করো। প্রথমে রয়েছে ইউস্টেচিয়ান কপাটিকা, হিজের বান্ডিল এবং রিজার্ভ পেসমেকার। দেখো, ইউস্টেচিয়ান কপাটিকা রয়েছে কোথায় না ডান অলিন্দ এবং নিম্ন মহাশিরার সংযোগস্থলে। কি কাজ করে? ডান অলিন্দ থেকে রক্তকে নিম্ন মহাশিরাতে যেতে বাধা দেয়। দেখো, হিজের বান্ডিল অবস্থান রয়েছে এভি নোড থেকে উৎপন্ন হয়ে অলিন্দ নিলয় প্রাচীর অতিক্রম করে 2টি ভাগে ভাগ হয়ে বিন্যস্ত রয়েছে কি এই হিজের বান্ডিল। এর কি কাজ করে না হিজের তন্তুগুচ্ছ প্রতি মিনিটে 36 বার হৃদস্পন্দনে আবেগ সৃষ্টি করে এবং পরিবাহিত হয়। অপর অংশ ছিল রিজার্ভ পেসমেকার, যা অপর নাম হচ্ছে এভি নোড। কোথায় রয়েছে? ডান অলিন্দের পেছনের দিকে আন্তঃনিলয় প্রাচীরের কাছে যে অংশে করোনারি সাইনাস উন্মুক্ত হয়েছে সেই স্থানে এই এভি নোড বা রিজার্ভ পেসমেকার অবস্থিত। দেখো, কি কাজ করে? প্রতি মিনিটে 40 থেকে 60 বার আবেগ সৃষ্টি করে। কোনো কারণে এসি নোড যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে এভি নোড কী করে? সেই পেসমেকার অর্থাৎ স্পন্দনটাকে, প্রবাহটাকে বজায় রাখতে সাহায্য করে। খুব দারুণ একটা ছক এখানে দেওয়া রয়েছে। ছকের উত্তরটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। মুখবিবরের লালাগ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক যেটা হচ্ছে সিদ্ধ শ্বেতসারকে কী কাজ সাহায্য করে? সিদ্ধ শ্বেতসার পরিপাক করতে সাহায্য করে একমাত্র উৎসেচক হচ্ছে টায়ালিন, যা সিদ্ধ শ্বেতসারকে, দেখো, সিদ্ধ শ্বেতসার পরিপাকে সাহায্য করে টায়ালিন, যা সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করতে সাহায্য করে। অপর অংশ ক্ষুদ্রান্ত্রের আন্তরিক গ্রন্থি নিঃসৃত উৎসেচকটার নাম হচ্ছে যেহেতু মল্টোজ পরিপাক করছে তাই উৎসেচকটা হবে কি মল্টেজ। মল্টেজ উৎসেচক মল্টোজকে 2 অণু গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। দেখো, মল্টোজকে 2 অণু গ্লুকোজে, এখানে 1 অণু লেখা রয়েছে কিন্তু এটা 2 অণু গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। পরের অংশে বলা হচ্ছে পাকস্থলী থেকে পাকস্থলীর ক্ষরণস্থান। পাকস্থলী পাকগ্রন্থি নিঃসৃত, এখানে পাকগ্রন্থি নিঃসৃত পেপসিন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে। আর এই অগ্নাশয় ক্ষরণস্থান, পরিপাক স্থানের নামও অগ্নাশয় লিখলেও কোনো ভুল হয় না, তাই অগ্নাশয় তোমরা এখানে লিখে দেবে। যার ট্রিপসিন উৎসেচক অগ্নাশয় নিঃসৃত হয়ে পেপটোনকে পরিণত করে পেপটাইডে পরিণত করে। আর অগ্নাশয় লাইপেজ, যে লাইপেজ ক্ষুদ্রান্তের ক্ষরণস্থান, ক্ষুদ্রান্তের আন্তরিক গ্রন্থি বলবে, আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অগ্নাশয় লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। আমি তোমাদের সুবিধার জন্য এই ছবিটি একবার দেখিয়ে দিলাম, তোমরা এখান থেকে এই শূন্যস্থানটা এভাবে পূরণ করে নেবে। পরের প্রশ্নে বলা হচ্ছে মানুষের পৌষ্টিকতন্ত্রে একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিতকরণ করো। দেখো, এটি মানুষের পৌষ্টিকতন্ত্রের ছবি। প্রথমে সম্পূর্ণ ছবিটি তোমরা অঙ্কন করবে। এরপর এই অংশটি হচ্ছে পাকস্থলী লেখা রয়েছে। এরপর এইটা হচ্ছে গ্রাসনালী। এরপর ট্রান্সভার্স বা অনুপ্রস্থকরণ। দেখো,
এই যে মলাশয়ের মানে বৃহদন্ত্রের এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে আরোহী কোলন, এটা অনুপ্রস্থ বা ট্রান্সভার্স কোলন, এই যে এরকম বাঁকানো অংশটা হচ্ছে ট্রান্সভার্স বা অনুপ্রস্থ কোলন, আর এটা হচ্ছে অবরোহী কোলন। অপর একটি অংশ হলো মলাশয়, এই অংশটি হচ্ছে মলাশয়, আর এই জায়গাটা দেখো গলবিল। আমরা জানি যে গলবিলের অংশে মানে মুখবিবর থেকে মানে প্রবেশ করা খাবার এবং শ্বাসনালী, খাদ্য এবং শ্বাসবায়ু দুটো নালীপথে ভাগ হয়ে যায়, তাই এই অংশটা হচ্ছে কি গলবিল, এরকম জায়গাটা গ্রাসনালীর উপরের অংশটা। মানুষের রেচনতন্ত্রে একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। অংশগুলো দেখে নাও। প্রথমে বলা হয়েছে গোবিনী, এই অংশগুলোকে, এই যে বাঁকানো অংশগুলোকে বলা হচ্ছে গোবিনী, লেখা রয়েছে। তারপর বৃক্কীয় ধমনী, এই উপরের অংশটা হচ্ছে বৃক্কীয় ধমনী, এই অংশটা হচ্ছে বৃক্কীয় ধমনী। এরপর বলা হচ্ছে মূত্রথলি, এই যে মূত্রথলি, মূত্রনালী এবং এই অংশটা মূত্রছিদ্র। প্রথমে সম্পূর্ণ চিত্রটা অঙ্কন করবে, তারপর যে অংশগুলো বলা হয়েছে সেই অংশগুলোকে চিহ্নিতকরণ করবে। পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধা দেখো, এই প্রকার শক্তি থেকে কম জ্বালানি ব্যবহার করে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এই প্রকার শক্তি ব্যবহারে বায়ু দূষণ অনেক কম হয়, তাই এই প্রকার জ্বালানি বারবার ব্যবহার করা যেতে পারে। এইভাবে তোমরা পয়েন্ট উপর নিচে করে করে উত্তরগুলো লিখবে। বর্তমানে জলসংকটের কারণগুলো আলোচনা করো। দেখো, জলসংকটের বিভিন্ন কারণগুলো 6টা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। তোমরা পরপর প্রথমে লিখবে বর্তমানে জলসংকটের কারণগুলি হলো, এরকম হাইফেন দেবে, নিচে তলায় দাগ দেবে, নিচে 1 2 3 4 5 এভাবেই 6 পর্যন্ত পয়েন্ট করে করে উত্তরগুলো পরপর লিখবে। প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের উপায়গুলি উল্লেখ করো। দেখো, প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের বিভিন্ন উপায়গুলো দেওয়া রয়েছে, পরপর তোমরা এভাবে উত্তরটিকে লিখবে। পপুলেশনের বিচরণ বলতে কি বোঝো? পপুলেশনের বিচরণ কী বলা হচ্ছে, জীব সবসময় চেষ্টা করে নিরাপদে নিজস্ব পরিবেশে বেঁচে থাকতে, তাই খাদ্যের অভাব ঘটলে, আশ্রয়ের সংকুলান না হলে, আত্মরক্ষার তাগিদে এবং জীবের সংখ্যা বৃদ্ধি ঘটলে অনুকূল আশ্রয় এবং খাদ্যের জন্য অন্য স্থানে স্থানান্তরিত হতে হয় বা জীবদের এইরকম স্থানান্তরণ গমনকে বলা হয় পপুলেশনের বিচরণ। জল সংরক্ষণের উপায়গুলি লেখো। জল সংরক্ষণের 3টি পর্যায় বা উপায় রয়েছে, উপায়গুলি তোমরা পরপর এভাবে পয়েন্ট করে করে ডেসক্রিপশন আকারে উত্তরটিকে সম্পূর্ণ করবে। পরের প্রশ্ন, ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম বলো। উত্তরটি তোমরা সাবান, ডিটারজেন্ট, লাইজল এরকম যা মানে যেটা তোমাদের মনে হবে সেরকম কিছু লিখবে। এর পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের জীবাণুর নাম কি? দেখো, যক্ষ্মা রোগের জীবাণুর নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। উত্তরটি লেখার পর পৃথক গণ এবং প্রজাতির তলায় আন্ডারলাইন করবে। ব্যবহৃত জীবাণুর প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের টিকার প্রকারভেদ আলোচনা করো। মূলত যে 5 ধরনের টিকা দেখতে পাওয়া যায় তার টিকার প্রকৃতি অনুসারে টিকাগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। তোমরা জানো যে টিকাগুলোর প্রকৃতি কেমন, লিখতে হবে সজীব নিষ্ক্রিয় ভাইরাস থেকে তৈরি করা হয়, ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন যা পোলিও রোগের ব্যবহার করা হয় নিরাময়। দুর্বল ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হচ্ছে কোনটা, বিসিজি। মৃত ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হচ্ছে টিএবি। টক্সয়েড বা অধিবিষ থেকে তৈরি করা হয় ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। এবং সজীব দুর্বল জীবাণু থেকে তৈরি করা হয় এমএমআর বা মিজেলস, মামস, রুবেলা। নাইট্রোজেন সংবন্ধনে সায়ানো ব্যাকটেরিয়ার ভূমিকা কী? দেখো, নাইট্রোজেন সংবন্ধন বা আবদ্ধকরণে সায়ানো ব্যাকটেরিয়ার ভূমিকা। অ্যানাবিনা, নস্টক প্রভৃতি সায়ানো ব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ভাসমান ফার্নের পাতার গহ্বরে মিথজীবী রূপে বসবাস করে কী করে না, একটা সংবন্ধন গড়ে তোলে যা বাতাসের থাকা মুক্ত নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে, মানে যেতে সেটি আবদ্ধ করে। এইভাবে মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সার বৃদ্ধি পায়। তো এই উত্তরটি কিন্তু তোমরা এভাবেই কমপ্লিট করবে। আজকের মডেল সেট আলোচনার একেবারে লাস্ট প্রশ্ন, টিকাকরণের গুরুত্ব লেখো। দেখো, টিকাকরণের গুরুত্ব ঠিক আছে। টিকা মানবদেহে এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর দেহে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা সৃষ্টি করে। টিকা দেহে নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে। ভবিষ্যতে রোগ জীবাণু বা সক্রিয় ভিরুলেন্ট রোগ জীবাণু মানবদেহকে আক্রান্ত করলে টিকাকরণের ফলে সৃষ্ট কোষ বা মেমোরি কোষ অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে রোগ জীবাণুকে ধ্বংস করে। এইভাবে মানুষকে এবং অন্যান্য প্রাণীকে মারণ ব্যাধির হাত থেকে টিকা রক্ষা করে। এই ছিল আজকের 9 নম্বর মডেল স্কুলের সমাধান পর্ব। তো বিভিন্ন গ্রন্থ থেকে তথ্যগুলো সংগ্রহ করে তোমাদের কাছে উপস্থাপন করেছি উত্তরগুলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি
তোমরা কোনো কিছু প্রশ্ন বুঝতে না পেরে থাকো বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো সংশয় থেকে থাকে, তাহলে তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারো। এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে 10 নম্বর মডেল স্কুল আলোচনায়। সবাই খুব ভালো থেকো।